পিওর ক্লাস, পিওর ম্যাজিক, পিওর ব্রাজিলিয়ান ফ্লেয়ার না, ব্রাজিল দলের ফুটবলে না, মরক্কোর বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের গোল দেখেছেন নিশ্চয়ই। ওই গোলটাই ডিসাইড করে দিয়েছে ব্রাজিল অন্তত 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ছে। ব্রাজিল মরক্কো ম্যাচ 1-1 গোলে ড্র হয়েছে। ফিফা র্যাঙ্কিংয়ের 6 আর 7 নম্বর দলের ফেয়ার এনাফ রেজাল্ট কি মনে হয় আপনাদের? 1-1 গোলে ড্র। আইডিয়ালি দুই দলের কেউই হয়তো হারটা ডিজার্ভ করতো না। ভিনিসিয়াস জুনিয়রের গোলটা দিয়ে শুরু করি। ফার্স্ট হচ্ছে যে আশরাফ হাকিমি, রাইট ব্যাক, পিএসজিতে খেলেন, সবাই চেনেন কম বেশি যারা ফুটবল ফলো করেন। তিনি অনেক বেশি ওপরে উঠে অপারেট করতে পছন্দ করেন, অ্যাটাকিং মাইন্ডসেটের ফুল ব্যাক। ব্রাজিল ওই জায়গাটাই ব্যবহার করেছে। ব্রাজিল ফার্স্ট হাফে প্রথম 10-12 মিনিট এতটাই খারাপ খেলেছে যে বলটা পর্যন্ত ঠিকমতো ডিস্ট্রিবিউট করতে পারছিল না। প্লেয়াররা মিডফিল্ডে হেভি টাচ দিচ্ছিলেন, বল রিসিভ করতে পারছিলেন না। এটা প্রেশারের কারণে হয়েছে, এটা আমার মনে হয়। ঠিক একইভাবে প্রথম ম্যাচ হিসেবে তাদের যে ফ্লুইডিটি, টিম ফ্লুইডিটি ছিল না, অন্তত প্রথম 10-12 মিনিট তো একেবারেই ছিল না। আশরাফ হাকিমির কথা বলছিলাম, ওই জায়গাটা ব্রাজিল এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে এবং ব্রুনো গোমেরেসের সাথে 1-1 খেলে যেভাবে ভিনিসিয়াস জুনিয়র দলকে ম্যাচে ফিরিয়েছেন, দ্যাট ওয়াজ এ ট্রিট টু ওয়াচ। এই বিশ্বকাপের সবগুলো গোল আমি দেখিনি, তবে এখনও পর্যন্ত যতটুকু দেখেছি আমার মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট গোলস। অনেকে হয়তো বেস্ট গোলও বলবেন এখনও পর্যন্ত এই বিশ্বকাপে। ব্রাজিলের কথা বলছিলাম যে ফ্লুইডিটির অভাব ছিল। আপনি খেয়াল করেন ব্রাজিল যে গোলটা হজম করেছে, সেই গোলটা ব্রাজিল মিডফিল্ডের ইনঅ্যাক্টিভিটি, দ্রুততম সময়ে ডিসিশন না নিতে পারা, হাফ স্পেসগুলো ব্লক না করা এবং বিহাইন্ড দ্য লাইন, কেননা দুই ডিফেন্ডার মার্কিনিয়স এবং গ্যাব্রিয়েল অলমোস্ট আপনার হাফ লাইনে ছিলেন, সেন্টার বক্সের সেন্টার জায়গাতে, তো সেন্টারের জায়গা নিচে হাফ লাইনে ছিলেন। সেই জায়গাটাকে দারুণভাবে ব্রাহিম ডিয়াজ ব্যবহার করেছেন। মিডফিল্ড থেকে বল পায়ে আসা মাত্র বল ছেড়ে দিয়েছেন এবং গ্যাব্রিয়েল তিনি ডান পাশে ছিলেন, কোনোভাবেই সারাবির সঙ্গে পেরে ওঠেননি। এই ধরনের গোল আসলে টিপিক্যাল স্ট্রাইকারের গোল, টিপিক্যাল ডিফেন্স চেরা পাশে যে গোল আমরা পত্রিকার যে লেখা আমরা পড়ি, অনেকটা সেই রকমই। আবারও বলছি, ব্রাজিলের যে মিডফিল্ড ছিল পাকেতা, গুমেরেস এবং ক্যাসেমিরো, এই তিনজন মিলে কোনো রকম ফ্লুইডিটি তৈরি করতে পারেনি, যার রেজাল্ট ছিল ওই গোলটা। ঠিক একইভাবে রাফিনিয়া, আপনি মনে করে দেখেন তো, ফার্স্ট হাফে রাফিনিয়াকে রাইট উইং থেকে একটা ক্রস করতে দেখেছেন আপনি, মাজরাউই ওই জায়গাটা ব্লক করে দিচ্ছিলেন। যেটা হচ্ছিল যে মরক্কো খুব দ্রুততম সময়ের মধ্যে বল রিকভার করার চেষ্টা করছিল, তারও আগে খুব জোরে সোরে প্রেস করছিল, যেটা ব্রাজিলকে বেশ বিপদে ফেলেছে। হ্যাঁ, যদি ম্যাচের ক্লিয়ার কাট চান্সের কথা বলেন, প্রথম চান্সটা কিন্তু ব্রাজিলই ক্রিয়েট করেছিল এবং সেটাও লেফট উইং থেকে ভিনিসিয়াস জুনিয়রের ক্রসে। ইগর থিয়াগো, যিনি ব্রেন্টফোর্ডের হয়ে খেলেন, যারা ইংলিশ প্রিমিয়ার লিগ ফলো করে তারা অবশ্যই তাকে চেনেন। 6 ফুট 3 ইঞ্চি স্ট্রাইকার, লাস্ট মৌসুমেও 22টা গোল করেছেন, একটা অ্যাসিস্ট। কিন্তু আনফর্চুনেটলি ওই 22টা গোলের মাত্র 2টা ছিল হচ্ছে হেড করার যে অপরচুনিটি ইগর থিয়াগো পেয়েছিলেন, দ্যাট ওয়াজ এ গোল্ডেন অপরচুনিটি ফর ব্রাজিল টু টেক দ্য লিড। মাথায় লাগাতে পারেন নাই ভাই ঠিক মতো। ইটস কিউট, মানে আপনি ভিডিওটা যদি খেলা না দেখে থাকেন, বের করে দেখে আপনার হাসি পাবে যে একজন স্ট্রাইকার এরকম একটা গোল মিস করলো। সো ব্রাজিল ফার্স্ট হাফে আমার মনে হয়েছে যে 1-1 গোলে যে ড্র, সেটা অনেকটাই ভাগ্যের জোরে, অথবা এখান থেকে একটু দূরে সরে বলা যায় যে পিওর ভিনিসিয়াস ম্যাজিকের জোরে। এর বাইরে ব্রাজিল খুব ভালো কিছু করেনি। আর যেভাবে এর আগের দিনের, অর্থাৎ ব্রাজিল মরক্কো ম্যাচের আগের দিন প্রিভিউ নিয়ে আমি কথা বলছিলাম, যে সেখানে 2 উইং ব্যাকের কথা আমি বলেছিলাম, ইবানেসকে খেলানো হয়েছে এবং লেফট উইংটা ঠিক ওই কারণেই মরক্কো খুব ভালোভাবে ব্যবহার করেছে। কখনো মাজরাউই, কখনো এলনৌই। এই বাচ্চাটাকে এস রুমায় খেলে কত 23-24 বছর বয়স মিডফিল্ডে, তাকে আমার খুবই ভালো লেগেছে, দুর্দান্ত পারফর্ম করেছে। সো ব্রাজিল পেরে উঠছিল না, যে কারণে সেকেন্ড হাফ হওয়ার সঙ্গে সঙ্গে 2টা জায়গায় বদল করা হয়েছে। ক্যাসেমিরোকে উঠিয়ে নেওয়া হয়েছে সেন্ট্রাল মিডফিল্ড বা সিঙ্গেল পিভট পজিশন থেকে, ওইখানে ফ্যাবিনিওকে নামানো হয়েছে এবং ইবানেসকে রাইট উইংয়ের পজিশন থেকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এটার দরকার ছিল। সেকেন্ড হাফের যে ব্যাপারটা আমার মনে হয়েছে যে দুই দলই ম্যাচটা যেন না হারি, এই স্ট্র্যাটেজিতে চলে গিয়েছিল যে ভাই গোল করতে পারি বা না পারি, গোল খাওয়া যাবে না।
যে মরক্কো ফার্স্ট হাফে যথেষ্ট প্রেস করেছে, সেই মরক্কো অনেকটাই যেন মানে 4-3-3 পজিশনে চলে গেছে, কিছু ক্ষেত্রে 4-4-2, অর্থাৎ ডিফেন্সিভ শিল্ডটা তারা খুব ভালোভাবে মেনটেন করেছে। একইভাবে ব্রাজিলও ফ্যাবিনিওকে নামানোর ফলে যেটা হয়েছে যে ডিফেন্স লাইনের আগে এক্সট্রা একটা বেটার সাপোর্ট দেওয়া হয়েছে, কেননা ফ্যাবিনিওকে আমরা যারা চিনি বা লিভারপুলে তো তিনি যখন ছিলেন, যে তার মূল দায়িত্বটাই ছিল এক্সট্রা শিল্ড হিসাবে ডিফেন্স লাইনের সামনে প্রোটেকশন দেওয়া, সেটাই তিনি করেছেন। এর সঙ্গে আপনি যোগ করে নিন যে আশরাফ হাকিমি প্রথম গোলটা তার ওই জায়গাটা যেখানে তিনি অপারেট করেন রাইট উইঙ্গের পজিশন থেকে, সেই জায়গাটা ব্লক করে দেওয়া হয়েছিল। সেই জায়গাটাতে আপনি মনে করে দেখেন সেকেন্ড হাফে আশরাফ হাকিমি 80 মিনিট পর্যন্ত বোধহয় একটা সিঙ্গেল রান নিয়েও উপরে ওঠেনি ফুল ফ্লেজে। হ্যাঁ, তিনি সেন্টার হাফ পর্যন্ত গিয়েছেন, বল ডিস্ট্রিবিউট করেছেন, কিন্তু আবার নিচে নেমে এসেছেন। এবং ভিনিসিয়াস জুনিয়রও এই কারণে তার লেফট উইং যেখানে তিনি সবসময় অপারেট করেন সেই জায়গাটা খুব বেশি ব্যবহার করতে পারেননি। ওই যে বললাম যে ডিফেন্সিভ মুডে চলে যাওয়া, কিংবা গোল যেন না খায়, হাফ স্পেসগুলো যেন অপোনেন্ট ব্যবহার করতে না পারে, লো ব্লকগুলো খুব সুন্দরভাবে যেন মেনটেন করা যায়। দুই দলই মোরললেস ঠিক একই স্ট্র্যাটেজিতে গিয়ে ফুটবলটা খেলেছে, যার ইভেনচুয়াল রেজাল্টটা ছিল 1-1 গোলের ম্যাচ ড্র। আপনি যদি নাম্বারস দেখেন, ব্রাজিল কত 499টা পাস দিয়েছে, একটা কম 500। তারপরে হচ্ছে মরক্কো কত 470+ পাসেস। দুই দলের মানে আপনার রেটস বা রেকর্ডস বা স্ট্যাটস অলমোস্ট সিমিলার। ব্রাজিল 8টা শট বাড়ি নিয়ে গেছে, তার 8টা শট নিয়েছে, তার 5টা বোধহয় বাড়ি গিয়েছে। 13টা শট নিয়েছে মরক্কো, তার 4টা বোধহয় বাড়ি গিয়েছে। সো ব্রাজিল মরক্কো ম্যাচটা আমার মনে হয় যে সেকেন্ড হাফে ট্যাকটিক্যালি দুই কোচই অনেক বেশি ডিফেন্সিভ মুডে চলে গিয়েছেন। এবং আপনি খেয়াল করে দেখেন মরক্কোর গোলকিপারের পায়ে যখন বল গিয়েছে, ইয়াসিন বনু বেশিরভাগ সময় তিনি কিন্তু পেছন থেকে বিল্ড আপ করার চেষ্টা করেননি, তিনি বল পায়ে এসেছে, ট্রাই টু প্লে সেফ, বাই ওপরে মেরে দেই। আপনি যদি ম্যাচ না দেখে থাকেন হাইলাইটসটা বের করে দেখবেন। সো আমার মনে হয় যে ফেয়ার এনাফ রেজাল্ট। তবে ব্রাজিলের কাছ থেকে যে ফুটবল প্রত্যাশিত ছিল ফার্স্ট হাফে, ব্রাজিল সেই ফুটবল একেবারেই খেলতে পারেনি। ব্রাজিল এখন এই টুর্নামেন্টের বাকি যে ম্যাচগুলো আসছে, স্পেসিফিক্যালি এই গ্রুপের বাদবাকি যে দুটো ম্যাচ আছে স্কটল্যান্ড এবং হাইতি, সেখানে কোন স্ট্র্যাটেজিতে খেলে সেটা দেখার জন্য অপেক্ষা করব। এবং দুই দলই সম্ভবত পরের দুই ম্যাচকে টার্গেট করবে, সেখানে যত বেশি গোল করা যায় বা যত ভালোভাবে ম্যাচ জেতা যায়। কেননা টুর্নামেন্ট যত প্রোগ্রেস হবে টিমের ফ্লুইডিটি বাড়বে, সব টিমেরই, ব্রাজিল মরক্কো বলে কথা, টিমের ফ্লুইডিটি বাড়বে, নিজেদের মধ্যে ইন্টারপার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং বাড়বে, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে অনেক বেশি কনফিডেন্স আসবে। এই জিনিসগুলো আমরা দেখতে চাইবো। বাট প্রথম দিন ব্রাজিলের প্রথম ম্যাচ হিসেবে, ওই হিসেবে বলছি, ব্রাজিল ভক্ত হিসেবে ব্রাজিলের খেলা দেখে আপনি কি খুশি হয়েছেন? নাকি এখনকার যুগের ফুটবল আসলে খেলা দেখে খুশি হওয়ার কিছু নাই, দিন শেষে রেজাল্টই সব কিছু? খারাপ ফুটবল খেলে কিংবা কদর্য ফুটবল খেলে কিংবা অপছন্দের ফুটবল খেলেও যদি ম্যাচ জেতা যায়, 3 পয়েন্ট পাওয়া যায়, সেটাই কি প্রার্থিত? কি মনে হয় আপনাদের? কমেন্ট বক্সে জানাবেন।